গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার ৪৬ পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণকেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন-পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেক ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। ৫ তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন, কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। ৫ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরে সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজিবির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত ৫০০ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনও গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে, আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন। হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। ২৭তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। ৫ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি পদ থেকে তাকে সরাতে হবে। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত ১৩টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। ২০ থেকে ২৩ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল, ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। ২৭ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রী অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। ২৭-২৮ দুই দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। ২৯শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে, এই সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে, বিশেষ করে